এই ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন সাইফ। শেষ পর্যন্ত এমন টান টান উত্তেজনা থাকবে যে শুনে না থেকে পারবেন না। আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আমার নাম সাইফ, আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। আজ থেকে প্রায় 8 বছর আগের ঘটনা। আমি এমন একটা ট্রাক চালাই যেখানে একটা শহর থেকে আরেকটা শহরে গাড়ি নিয়ে যাওয়া হয়। আমরা একে হ্যাঙ্গার বলি। এই হ্যাঙ্গার ট্রাকে একসঙ্গে 8 থেকে 10টা গাড়ি লোড করে অন্য শহরে নেওয়া যায়। অনেক সময় কোম্পানি থেকে অর্ডার আসে একই কোম্পানির 8 থেকে 10টা গাড়ি এক শহর থেকে আরেক শহরে পৌঁছে দিতে হবে। আবার কখনো ডোর টু ডোর সার্ভিসও দিতাম। কেউ নিজের গাড়ি অন্য শহরে পাঠাতে চাইলে আমাদের কল করত। কোম্পানির একজন লোক গিয়ে গাড়ি রিসিভ করত। তারপর আমরা এক চেকলিস্ট তৈরি করতাম। গাড়ির যেসব অংশ ঠিক আছে সেগুলো চেক দিয়ে মার্ক করতাম। সব ঠিক থাকলে গাড়ি আমাদের হাতে হস্তান্তর করা হতো। সেই নুমাইন্দারা শহর থেকে গাড়িগুলো সংগ্রহ করে লোডিং পয়েন্টে এনে দিত। তারপর হ্যাঙ্গার ট্রাকে গাড়ি লোড করা শুরু হতো। অনেক সময় এমনও হতো অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িগুলো লোড করতে হতো, কারণ সেগুলো নিজে থেকে চলতে পারতো না। আমার কাজ ছিল ট্রাক চালানো। সেই সময়ে আমার জীবনে একটা ভয়ানক ঘটনা ঘটে যা আজও ভুলতে পারিনি। সেদিন পুরো শহর থেকে গাড়িগুলো জড়ো করে আনা হলো। গাড়ি লোড করা শুরু হলো। একটা গাড়ি ছিল যেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা লাস্টে লোড করা হলো, কারণ নিজে থেকে উঠতে পারছিল না। লিফটার দিয়ে সেই গাড়িটাকে তুলে ট্রাকে বসানো হলো। অবশেষে রাত 12টায় আমরা করাচি থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঙ্গার ট্রাকের গতি কখনোই 40-এর বেশি তোলা যায় না, কারণ বেশি হলে পিছনে দাঁড়ানো গাড়িগুলো নড়ে চড়ে সমস্যা হয়। আমাদের ট্রাকের গতি বেশি তোলা যেত না। এটা পিছনের লোডের জন্য ডেঞ্জারাস ছিল। তো আমি গাড়ি চালাতে শুরু করলাম। আমার সঙ্গে আরও একজন ছিল, সেও একজন ড্রাইভার। কারণ ইসলামাবাদ পৌঁছাতে আমাদের প্রায় 3 দিন সময় লেগে যেত। তাই আমরা দুইজনেই পালা করে গাড়ি চালাতাম। সময় সময় স্টে নিতাম খাবার, পানি, নামাজ ইত্যাদির জন্য। আর আল্লাহ না করুক যদি গাড়ির কিছু হয়, পাংচার, মেশিন সমস্যা, তাহলে আরও বেশি সময়ের জন্য থামতে হতো। প্রায় 10 থেকে 12টা গাড়ি হ্যাঙ্গারে লোড ছিল, আর আমরা যাত্রায় রওনা হয়েছিলাম। আমাদের পরিকল্পনা ছিল ফজরের পর আলো থাকতেই একটা স্পেশাল এরিয়া ক্রস করে নেওয়া, কারণ যেখানে ডাকাতির খুব ভয় থাকে। তাই সেই হিসেবেই গাড়ির স্পিড, সময় সব সেট করা ছিল। রুটিন মতো চলছিল যাত্রা। তখনও আমরা সিন প্রদেশেই। এমন সময় অফিস থেকে ফোন আসে, সামনে মেইন রোডে খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাদের হয়ে কোনো বিকল্প রুট নিতে হবে, নয়তো এখানেই অবস্থান করতে হবে। ভিড়ের দিকে যাবেন না। আমরা যে পয়েন্ট বলছি সেখানে পৌঁছে অপেক্ষা করবেন। ওই পয়েন্ট তখনও 2 থেকে 2.5 ঘন্টা রাস্তা দূরে ছিল। অর্থাৎ এখনই ব্রেক মেরে দাঁড়িয়ে পড়ার কথা নয়। ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতেই হবে। শোনা যাচ্ছিল ওই জায়গায় লোকজন বিক্ষোভ করছিল, রাস্তাও ব্লক করে দিয়েছে। সেই জন্য ট্রাফিক পুরো থেমে গেছে। তাই ভালো হবে বিকল্প রাস্তা নেওয়া, অথবা ওই পয়েন্টে গিয়ে অবস্থান করা। এগিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ফোন পাওয়ার পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। যে ড্রাইভার আমার সঙ্গে ছিল সে খুব অভিজ্ঞ। সে বলল, তুমি গাড়ি চালাও, আমি সামনে থেকে তোমাকে আরেকটা রোডে নিয়ে যাব। ওটা লম্বা রাস্তা, কিন্তু গেলে আমরা এই ব্লকেট থেকে ক্রস করতে পারবো। তবে অফ রোড হয়ে যায়, 8 থেকে 10 ঘন্টা বাড়তি সময় লাগবে। আমি রাজি হয়ে গেলাম, কারণ বারবার খবর আসছিল মেইন রোড হয়তো অনেকক্ষণ ব্লক থাকবে। কখন খুলবে কেউ জানে না। আর আমাদের কাজেই সেফটি ফার্স্ট, প্রথম নিয়ম। কারণ আমাদের গাড়ির পিছনে কোটি টাকার গাড়ি লোড থাকে। সাধারণত আমরা লোড হওয়া গাড়িগুলোর চাবি নিজেদের কাছে রাখতাম।
সব গাড়ি লক করা থাকতো, ওপরে নিচে দুই দিক থেকেই। লক যেন নড়ে না। যাই হোক, ওই সিনিয়র ড্রাইভার আমাকে একটি রাস্তা থেকে টার্ন নিতে বলল। আমি টার্ন নিলাম। তারপর আমরা সেই অজানা পথে এগোতে লাগলাম। এখানে বলে নেওয়া ভালো, সেটা ছিল কনকনে শীতের রাত। সাধারণত সিন্ধে এত শীত পড়ে না, তবে যখন কোনো খোলা মাঠ, জঙ্গল, সবজির এলাকার ভেতর দিয়ে যেতে হয় তখন ঠান্ডা খুবই বেশি লাগে। তার উপর তখন ডিসেম্বরের দিকে একদম টিপ শীত। আমরা গাড়ির হিটার অন করে রেখেছিলাম। ট্রাক এগোচ্ছে, আর আমার ভিতর ধীরে ধীরে একটা প্রশ্ন, এ কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে। মনে মনে অবাক হচ্ছিলাম, কারণ আগে কখনো এই পথে যায়নি। তবে সে যেহেতু প্রবীণ ড্রাইভার, আমি তার কথা অমান্য করতে পারছিলাম না। আমারও ইচ্ছা ছিল সফরটা থেমে না যাক। আমি ড্রাইভ চালিয়ে যাচ্ছিলাম, আর পাশে যিনি ছিলেন তিনি সিটটা লম্বা করে দুই পা ড্যাশবোর্ডে তুলে দিয়ে আরাম করে শুয়েছিলেন। তার হাতে ফোন, মাঝে মাঝে স্পেশাল মিডিয়া স্ক্রল করছিলেন। প্রায় 2 থেকে 3 ঘন্টা কেটে গেল। আমরা যে টার্নটা নিয়েছিলাম সেটা একটা ছোট্ট জনবসতি থেকে নিয়েছিলাম, কিন্তু কিছু দূর যেতেই সেই বসতিও শেষ হয়ে গেল। এরপর যে রাস্তা পুরো নির্জন, একদম উজাড়, নিরাবরণ, ভয়ানক নীরবতা। কখনো বহুক্ষণ পর একটা দুটো গাড়ি চোখে পড়ত, অন্যথায় পুরো রাস্তা ফাঁকা। দুই পাশের গাছগুলো অদ্ভুত ধরনের, খুব পুরনো, ভয়ে ধরানো। পুরো এলাকা একেবারে ভুতুড়ে মনে হচ্ছিল। কে জানে এই রাস্তা কেন বানানো হয়েছে, এখানে আসেই বাকি। সত্যি বলতে আমি জীবনে ওই রাস্তা একবারই পেয়েছি, আর একবারই এমন ভয় পেয়েছিলাম যে কখনো ভুলতে পারিনি। গাড়ি চলছেই হঠাৎ দেখি আমার পাশের ড্রাইভার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। এটা স্বাভাবিক, আমরা সাধারণত পালা করে বিশ্রাম নিতাম। সিটের পেছনে একটা জায়গা ছিল যেখানে ড্রাইভাররা শুয়ে থাকতো। সেও সেখানে গা হেলিয়ে দিয়েছে। যাওয়ার আগে সে আমাকে বলেছিল আরও 3 থেকে 4 ঘন্টা পর আরেকটা বসতি আসবে। সেখানে গিয়ে 2টা রাস্তা ভাগ হবে, ডান দিকের রাস্তা নেবে। যদি মনে না থাকে বা কনফিউজ হও, আমাকে জাগিয়ে দেবে। আমি তখন একটু ওভার কনফিডেন্স হয়ে গেছি। ভুলটা সেখানেই হয়। আমি সিগারেট খুব খাই, আমার হাতেও তখন সিগারেট প্রায় শেষ। ভাবলাম আগে তো এলাকা ছিল, দোকানও ছিল, এখান থেকে প্যাকেট নিয়ে নেই। সেই বস্তিতে আমি গাড়ি থামিয়ে দোকান থেকে একটা সিগারেটের প্যাকেট নিয়ে নিলাম। গাড়িতে উঠে আবার এগোলাম। ঠিক সেই সময়টায় বুঝতে পারিনি আমি ভুল টার্ন নিয়েছি, কারণ যেদিকে টার্নটা নেওয়ার কথা ছিল সেই দিকে টার্নটি নেওয়া হয়নি। একটা হালকা বাঁক, যেটা দেখে বোঝাই যাচ্ছিল না যে ওটাই ছিল আসল রাস্তা। আর আমিও বুঝিনি। আমি ভুল রাস্তা ধরেই গাড়ি চালাতে লাগলাম। কোথায় যাচ্ছি কে জানে, হয়তো বালুচিস্তান দিকেই যাচ্ছিলাম, অথবা আরও কোথাও। কিন্তু গাড়ি চলতেই থাকলো। 1 থেকে 1.5 ঘন্টা পর দেখি ল্যান্ডস্কেপটাই বদলে গেছে। চারপাশে পাথুরে পাহাড়, কোনো সবুজ নেই। গাছপালাও এমন যেন জলে পুড়ে কালচে হয়ে গেছে, প্রাণহীন। মনে মনে অস্বস্তি বাড়ছিল। কোথায় যেন ভুলে ঢুকে পড়েছি। আমি কি ভুল রাস্তায় চলে এসেছি? তবুও ভাবছিলাম হয়তো ঠিকই আছি। আগের তো একটা বসতি পেয়েছিলাম, তাই মনে হচ্ছে হয়তো সামনে আরেকটা আসবে। এখনো ঘুমাচ্ছে সে, তাকে বিরক্ত করিনি। গাড়ি চালিয়েই যাচ্ছি। চারদিকে চোখ ফেরালেই এক ধরনের অসহনীয় নীরবতা। দূর দূর পর্যন্ত মানুষ নেই, কোনো গাড়ি নেই, কোনো আলো নেই। শুধু আমার ট্রাকের হেডলাইট যতটুকু আলো ফেলছে ততটুকুই আমার দুনিয়া। বিপরীত দিকে অন্ধকারের দেয়াল। পেছনের আয়নায় যখন তাকাই সেখানেও শুধু ট্রাকের নিজের আলোয় একটা লম্বা রাস্তা, তার বাইরে শূন্যতা। এত দীর্ঘ যাত্রায় আগে কখনো আমার ভেতরে এত ঘন অস্বস্তি, এমন শূন্যতা, এমন ভয় কখনো ঢুকে পড়েনি। কিন্তু সেদিন আমার বুকের ভেতর চাপ বাড়ছিল। এক অজানা অন্ধকার যেন ধীরে ধীরে গা বেয়ে উঠে আসছিল। পেছনের সাইডে যে লাল লাইট জ্বলে থাকে সেটা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল।
সাইড মিররেও তাকাই, সেখানে শুধু ওই লাল লাইটটি দেখা যাচ্ছিল, বাকি সবকিছু অন্ধকার, শূন্যতা। ট্রাক তখনও 40 কিলোমিটার ঘন্টার গতিতে চলছে। হঠাৎ মনে হলো কিছু একটা হতপত করে বাম দিক থেকে ডান দিকে চলে গেল। ওটা ছিল একটা সাদা রঙের ছায়ার মতো, কোনো মেয়ে হয়তো। নিজের সাথে প্রশ্ন করলাম, এই কি সত্যি দেখলাম নাকি কল্পনা? আমি ভয় পেয়ে কিন্তু চেষ্টা করলাম নিজেকে শান্ত করার। এই নির্জন জায়গায় কে এসে দাঁড়াতে পারে? আর সে যদি মেয়ে হয়, তাহলে এত দ্রুত এক পাশ থেকে অন্য পাশে কিভাবে যেতে পারে? রাতে ড্রাইভিংয়ের অভিজ্ঞতা যারা পেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন, যদি হেডলাইটের আলোতে কিছু হঠাৎ ঝলমল করে সামনে আসে, যেমন কোনো উড়ন্ত পোকা বা অন্য কিছু, তাহলেও মনে হয় স্পষ্ট দেখছি। আমি ভাবলাম সম্ভবত কোনো পোকা, কারণ হেডলাইটের ফোকাস এত শক্তিশালী যে কিছু সময়ের জন্য সবকিছু ঝাপসা লাগতে পারে। নিজেকে বোঝাতে চেষ্টা করছিলাম কিছুটা স্বস্তি পেতে, কিন্তু ভেতরে যেটা অনুভব হচ্ছিল সেটা অন্যরকম। আমার ভেতর থেকে একটা সংকেত আসছিল, তুমি ভুল রাস্তা নিয়েছো, এই জায়গা ঠিক না। যদি আমাকে পাঞ্জাবের দিকে যেতে হয়, তাহলে এমন পাহাড়ের ঢল কোনো পথে আসে না। আমি নিশ্চিত আমরা সম্ভবত বালুচিস্তানের দিকে চলে এসেছি। আমি পাশে ড্রাইভারকে জাগালাম, ভাই, মনে হচ্ছে আমরা ভুল পথে চলে এসেছি। সে উঠেই চেঁচাতে শুরু করলো, আমাকে বোঝাতে লাগলো কিভাবে ভুল টার্ন নিলে। আমি বললাম আমি বুঝতেই পারিনি। তারপরও আমি বললাম, ভাই, ভয় লাগছে, এই জায়গা ঠিক মনে হচ্ছে না। সে বলল, আমাদের পেছনে কোটি কোটি টাকার গাড়ি আছে, আমরা ভুল পথে যাব না। এখানে ডাকাত বা অন্য কিছু হলে আমরা কি করব? আমরা সাধারণ ড্রাইভার কোথায় যেতে পারি? আমি আরো ভয় পেয়ে গেলাম। একদিকে দায়িত্বের চাপ, অন্যদিকে ডাকাতের ভয়, সঙ্গে এই নির্জন রাস্তায় অন্য কোনো অজানা বিপদ। আমাদের কাছে একটা ট্রেলারও কিছুক্ষণ আগে দেখা দিয়েছিল, আর এখন ফোনে সিগন্যালও নেই। কোম্পানির সঙ্গে যোগাযোগ সম্ভব নয়। সব মিলিয়ে আমরা আরো চিন্তায় পড়লাম। একটা ব্রেক নিয়ে আমরা আলোচনা করলাম। আমার সাথী বলল, আসুন একটু এগিয়ে যাই, হতে পারে অন্য কোনো রাস্তা বা কোনো বসতি পাওয়া যায়, সেখান থেকে সাহায্য চাইতে পারি। কিন্তু এত দূর এসে ফিরে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। ফিরতি পথও অনেক দূর, ফুয়েল খরচ বাড়বে, কোম্পানিকেও ক্ষতি হতে পারে। আমরা ইতিমধ্যে দীর্ঘ পথ অতিক্রম করেছি, আর ফেরার পথ নেওয়া ঝুঁকিপূর্ণ। তখন মনে হচ্ছিল অন্য কোনো পথ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যদি সামনে কোনো পথ নাও পাই, তাহলেও শেষ উপায় হিসেবে আমাদের এই পথ দিয়েই ফিরতে হবে। আমরা এগোতে লাগলাম, ট্রাক এগোতে লাগলো, আর আমাদের মুখ গম্ভীর হয়ে রইল। ভেতরে ভেতরে অস্থিরতা আর ভয় একসাথে কাজ করছিল। এই বিরন জায়গায় হঠাৎ কোনো ডাকাত এসে আমাদের থামিয়ে না দেয়, এই ভেবেই কাঁপছিলাম। সে আমাকে বলল, গাড়ির দিকে পুরো ফোকাস রাখবা, থামবা না। আল্লাহ না করুক যদি সামনে কেউ আসে আর অ্যাকশন নিতে হয়। আমি বলবো, প্যানিক হইও না। কথাগুলো শুনে আমার বুক তলিয়ে যাচ্ছিল। জীবনে কোনোদিন এমন পরিস্থিতি আসেনি যে নিজের ট্রাক বাঁচাতে এইভাবে প্রস্তুত থাকতে হবে। কিন্তু সে পুরো প্রস্তুত, যেন যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। আমাদের ট্রাকে একটি ব্যাট ছিল, যেটা আমরা ঢেকে রেখেছিলাম খারাপ সময়ের জন্য। সে ব্যাটটা বের করে নিজের পায়ের কাছে রাখলো। শুনতে অদ্ভুত লাগলেও, যে ডাকাতরা আসবে তারা তো অস্ত্র নিয়ে আসবে, ওদের সামনে এই ব্যাটের কোনো দামই নেই। তবুও ডুবতে থাকা মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। তার জেগে ওঠার পর আমার ভেতরে রহস্যময় জিনিসের ভয় কমে গিয়ে ডাকাতদের ভয় বেশি কাজ করছিল। কারণ সে যেভাবে কথা বলছিল সেটা দেখে মনে হচ্ছিল যে সে সত্যি ভয় পেয়েছে, এবং সেই ভয় আমার মধ্যেও ঢুকে গেল। গাড়ি চলছিল, কিন্তু আশেপাশে কোনো বসতি দেখা যাচ্ছিল না। হঠাৎ সে বলল, দাঁড়াও। আমি সাথে সাথে ব্রেক চাপলাম। সে জানালার দিকে তাকিয়ে ইশারা করছিল গাড়ি থামানোর। ট্রাক থামিয়ে আমি তাকাতেই সে বলল, ও দেখো, দূরে কোথাও হালকা একটা আলো জ্বলছে। সে বলল, ওখানে কেউ আছে, নিশ্চিত কোনো লোক
আগুন জ্বালাচ্ছে। আমি বললাম, এখন কি করব? ওখানে তো আর পায়ে হেঁটে যাওয়া যাবে না, ট্রাক ঘুরিয়ে নেই। সে বলল, তুই পাগল, এই জায়গা উঁচু নিচু, রাস্তা নেই, ভালো হবে ট্রাকটা সাইডে নামাই, তারপর হেঁটে যাই। সামনে বেশি দূর এগিয়ে যাওয়ার চেয়ে এখানেই কাউকে জিজ্ঞেস করাই ভালো, না হলে ভুল পথে আরো ভিতরে ঢুকে যাব। আমি বললাম, দেখো, এই জায়গাটা আমার ভালো লাগছে না। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল ট্রাকের সামনে দিয়ে কেউ গেল। সে বলল, তোমার ভুল মনে হয়েছে, ভয় পেও না, চলো ওইদিকে যাই। আর তুমি যদি বেশি ভয় পাও, ট্রাকে বসে থাকো, আমি একাই গিয়ে জিজ্ঞেস করে আসি। আমি বললাম, না, ট্রাকে একা বসে থাকবো না, ভয় লাগবে। সে একটু ভেবে বলল, না, তোমাকে ট্রাকেই থাকতে হবে, পেছনে মাল আছে, এখানে অন্তত একজন থাকা দরকার। তার কথায় যুক্তি ছিল। আমি বললাম, ঠিক আছে, তুমি যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবা। সে বলল, আমি চেষ্টা করব, তুমি দরজা লক করে ট্রাকে বসে থাকো। আমি বললাম, ঠিক আছে। সে নেমে গেল, আগুনের দিকে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পরে অন্ধকার তাকে গিলে ফেলল, সে পুরোপুরি হারিয়ে গেল। আমি ট্রাককে রাস্তা থেকে নামিয়ে একপাশে দাঁড় করালাম, সম্পূর্ণ বন্ধ করে দিলাম। হেডলাইট অফ, কেবিন লাইট অফ, যেন ট্রাকটাই অন্ধকারে মিলিয়ে গেল। আমি বসে আছি একা, সম্পূর্ণ অন্ধকারের মাঝে। আমি বাইরে তাকিয়ে সেই দৃশ্য দেখছিলাম, যা এতটাই ভয়ঙ্কর ছিল যে ভাষায় বোঝানো কঠিন। ওই নিস্তব্ধতা, ওই অন্ধকার, ওই শুনশান একাকিত্ব। আমার মনে হচ্ছিল যেন এখনই কেউ আমার সামনে এসে দাঁড়াবে, আমার উইন্ড স্ক্রিনের সামনে প্রকট হবে। আমি কখনো বাম দিকের আয়নায় তাকাই, কখনো ডান দিকে, কখনো আবার জানালার বাইরে অন্ধকারে চোখ রেখে দেখি। হঠাৎ একটা ধারণা মাথায় এলো, পাকিস্তানি ট্রাকগুলোতে কিভাবে সামনের দিকে পর্দা টানিয়ে রাখা হয় ঘরের মতো। একটাতে আর টানিয়ে তার উপর কাপড়ের পর্দা লাগানো থাকে। আমার ট্রাকেও ঠিক এমন একটা ব্যবস্থা ছিল। আমি সামনের পুরো উইন্ড স্ক্রিনে পর্দা টেনে দিলাম, ডান দিকেও দিলাম, বাম দিকের দরজাও পর্দা নামিয়ে দিলাম। আমরা সাধারণত এটা করি যখন রোদে কোথাও থেমে একটু ঘুমাতে হয়, তখন পর্দা টেনে কেবিন অন্ধকার করে নেই। আমি সেভাবেই করলাম। এবার আমি সম্পূর্ণ নীরবে বসে আছি। এত ভয়ানক নীরবতা ছিল যে মনে হচ্ছিল সুচ ফেলে দিলে তার শব্দও শোনা যাবে। হাড় কাঁপানো ঠান্ডা। আমি সিট রিক্লাইন করে মোবাইল ব্যবহার করতে লাগলাম, কিন্তু মোবাইলটাও সাইলেন্ট করে রেখেছিলাম, কারণ সামান্য শব্দেও আমি চমকে উঠছিলাম। আমার কান এতটাই খারাপ হয়ে গিয়েছিল, মনে এতটাই সেন্সিটিভ হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে একটা সূক্ষ্ম শব্দও শুনতে পাবো। এখান থেকে শুরু হয় আসল ঘটনা। সো প্রিয় লিসেনার্স, ঘটনার সামনে বাড়ানোর আগে একটা অনুরোধ, যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে নিন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, আর পরিবারের সাথে শেয়ার করবেন ঘটনাটি অবশ্যই। চলুন এবার ঘটনার দিকে ফিরে আসি। আমি ট্রাকে বসে আছি অনেকক্ষণ ধরে। আমি হিসেব করে নিয়েছিলাম আমার সঙ্গী যেখানে আগুন দেখেছিল সেখানে পৌঁছাতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট লাগবে। ফলে আমাকে অন্তত আধা ঘন্টা ট্রাকে অপেক্ষা করতেই হবে। আমি শান্তভাবে বসেছিলাম। একটা স্বস্তি ছিল, ট্রাকের সব লাইট অফ, কেবিন লাইটও বন্ধ। কারণ ভয় ছিল, হতে পারে কেউ দূর থেকে লাইট দেখে ফেলে আমাদের ট্রাক পর্যন্ত চলে আসবে। এটা ছিল পুরো সমতল এলাকা। দূর থেকে ট্রাকের আলো চোখে পড়লে কেউ কাছে এসে পড়তেও পারে, তাই অন্ধকারই ছিল নিরাপত্তা। হঠাৎ ট্রাকের পেছনে লোড থাকা একটি গাড়ির সিকিউরিটি অ্যালার্ম হঠাৎ বেজে উঠল। বিশ্বাস করুন, আমি জায়গা থেকে লাফিয়ে উঠেছিলাম। ওই অ্যালার্মের শব্দ পুরো বিরান জায়গাটা কাঁপিয়ে তুলল। যে গাড়িগুলোতে সেন্ট্রাল লক থাকে, কাউকে আঘাত করলে যেরকম শব্দ বাজে ঠিক সেরকম শব্দ। একটা গাড়ির অ্যালার্ম বাজতেই
পরপর অন্য গাড়িগুলো একে একে বেজে উঠল। মুহূর্তের মধ্যেই 10 থেকে 12টা গাড়ি বাজনা শুরু হতে লাগলো। ওই শুনশান অন্ধকারে, ওই জনমানবহীন জায়গায় শব্দটা এমন ছিল যে যেন দূর পাহাড়েও প্রতিধ্বনি পৌঁছে যাবে। ওই দৃশ্য, ওই মুহূর্ত, সেই ভয় শুধু আমি অনুভব করতে পারছিলাম। আমি ঠিক নিজের গায়ে অনুভব করতে পারছিলাম। এখন আপনি নিজেকে আমার জায়গায় কল্পনা করে দেখুন কি ধরনের পরিবেশ হতে পারে। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এক ভয়ঙ্কর জনমানব শূন্য, হাড়হিম করা নীরব জায়গায়। চারপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নেই, আপনি একা। আর আপনার পিছনে যে গাড়িগুলো লোড করা আছে সেগুলো হঠাৎ অকারণে প্রচণ্ড শব্দ করছে। ভাবুন কি অবস্থা হতে পারে তখন। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এত নির্জন, এত নিস্তব্ধ জায়গায় এসব গাড়ি বিনা কারণে এমন শব্দ করছে কিভাবে? যেহেতু গাড়িগুলো ট্রাকের উপর লোড ছিল, কোনো না কোনোভাবে এগুলো কেউ না কেউ নড়াচড়া করেছে। আর সেই কারণে এগুলোর সিকিউরিটি অ্যালার্ম অন হয়ে গেছে। আমি ভীষণভাবে আতঙ্কিত হয়ে গেলাম। আমি ধীরে ধীরে পর্দার কোণ উঠে বাইরে তাকালাম। তারপর দুই পাশে সাইড মিররে নজর দিলাম। দুই দিকে কাউকে দেখতে পেলাম না। ট্রাকের ড্যাশবোর্ড থেকে আমি একে একে সব গাড়ির চাবি বের করে নিলাম এবং পালা করে সবগুলো সিকিউরিটি অ্যালার্ম বন্ধ করে দিলাম। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার আর কোনো উপায়ও ছিল না। সেখানে ধৈর্য ধরে বসে থাকা ছাড়া কিছুই করার ছিল না। আমি কেবিনের দুই দরজায় লক করে রেখেছিলাম। হঠাৎ আমার এমন অনুভূতি হতে লাগলো, কেউ যেন বাইরে হাঁটছে আর ধীরে ধীরে গাড়ির কেবিনের দিকে আসছে। আমি কান পেতে শুনতে লাগলাম। নির্জনতার মাঝে স্পষ্টই টের পেলাম কেউ যেন টেনে হিসড়ে পা টেনে আমার কেবিনের দিকে এগিয়ে আসছে। আমার ভয় বাড়ছিল এই ভেবে, এটা যদি কোনো ডাকাত বা মানুষ হয়। আমি তো আগেই সাইড মিররে তাকিয়ে দেখেছিলাম, তখন তো কাউকে দেখিনি, কিন্তু এখন কেউ আছে, নিশ্চিতভাবেই আছে। আর সে আমার গাড়ির চারপাশে ঘুরছে। তার পায়ের আওয়াজ খুব স্পষ্ট, ঠিক যেন কোনো কিছু খুব কাছে এসে দাঁড়িয়ে আছে আর যাচাই করছে গাড়ির ভেতরে কেউ আছে কিনা। আমি নিঃশ্বাস বন্ধ করে দিলাম, এমনকি আমার শ্বাসের শব্দ যেন বাইরে না যায়। আমি সিটে শুয়ে রইলাম, কান ছিল কেবল বাইরে সতর্ক। এটা নিশ্চিত কেউ বাইরে দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা পাতলা পর্দা লাগিয়েছিলাম। সেগুলো দিয়ে বাইরে থাকা কারো উপস্থিতি আন্দাজ করা যায়। চাঁদের হালকা আলো চারপাশে থাকলেও কেবিন পুরো অন্ধকারে ডুবেছিল। বাইরে থেকে কেউ ভেতর দেখতে পারতো না, কিন্তু ভেতর থেকে আমরা বাইরে কিছুটা বুঝতে পারতাম। আর তখনই স্পষ্ট অনুভব করলাম আমার কেবিনের ঠিক পাশে কেউ দাঁড়িয়ে আছে। এক ঝলক মতো ছায়া অনুভব করলাম। ওটা কে ছিল? কোনো মানুষ, কোনো অজানা কিছু, নাকি অন্য কোনো কিছু হতে পারে? কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু দাঁড়িয়ে ছিল আর গাড়িটাকে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করছিল। মনে হচ্ছিল সে পুরো গাড়ির চারপাশ ঘুরে এখন ঠিক আমার পাশে দাঁড়িয়ে আছে, কারণ তার পায়ের শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। ঠিক তখনই আরেকজনের পায়ের শব্দ শুনলাম। কেউ আরেকজন যেন তার পাশে এসে দাঁড়ালো। এখন দুইজনই আমার গাড়ির পাশে দাঁড়িয়ে হালকা ভয়ানক গলায় ফিসফিস করতে কথা বলছে। তাদের ফিসফিসানি এমন একটা ভয়ঙ্কর অচেনা ভাষায় ছিল যা আমি কখনো শুনিনি। আপনারা এখন ঘটনা শুনে হয়তো আরামে বিছানায় শুয়ে উপভোগ করছেন, কিন্তু তখন আমি সেখানে একাই ছিলাম। যা আমার সাথে ঘটছিল তা হয়তো কল্পনাও করা কঠিন। বিশ্বাস করুন, সত্যি বলছি। এটা বলতেই আমার শরীর কাঁপছে, কারণ তখন সে সময় ভয়ে আমার প্রস্রাবের পর্যন্ত চাপ বেরিয়ে পড়ছিল। আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এক অজানা কিছু, এক চলমান কিছু, এক অদেখা সত্তা, যাদের ব্যাপারে শুনেছি, কোরআনে পড়েছি, জিন্নাত, যে সত্যিই থাকে কিন্তু এত কাছ থেকে।
একদিন এভাবে তাদের উপস্থিতি অনুভব করব, এটা কখনো কল্পনাও করিনি। এ অবস্থায় অনেকক্ষণ কেটে গেল। ওরা দুইজন বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতে থাকে, একটানা থেমে থেমে। তারপর হঠাৎ ধীরে ধীরে তারা পেছনের দিকে গেল। ঠিক সেই সময় আমি গাড়ির স্পষ্ট নড়াচড়া টের পেলাম। মানুষের শক্তিতে নয়, এমনভাবে নড়তে লাগলো যেন গাড়িটা কোনো খেলনা। তারা একবার টান দিতেই পুরো ট্রাক দুলে উঠছিল। আমি জানতাম এখন আমাকে আতঙ্কিত হওয়া যাবে না, চিৎকার করা যাবে না, নিজের ভয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে। আমি নিজের উপর জোর দিলাম, আল্লাহ রসুলের নাম নিতে লাগলাম, আয়াতুল কুরসি পড়লাম, 4 কুল পড়লাম, নিজের উপর ফু দিলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। আমার সঙ্গীর কোথাও মনে হচ্ছিল সে তো এখনো বাইরে, কে জানে তার সাথে না জানে কি ঘটছে। হে আল্লাহ, ওকে নিরাপদে ফিরিয়ে দাও আর আমাদের এই স্থান থেকে বের করে দাও। এমন ঝুঁকি আমরা আর জীবনে কখনো নেব না। আল্লাহর রহমত খুবই বড়। হঠাৎ আমার মনে হতে লাগলো, ও যে মাখলুকই হোক না কেন, তাদের সাথে এখন যেন ছোট ছোট বাচ্চারাও আছে। ওই বাচ্চাগুলো আমার ট্রাকের চারপাশে দৌড়াদৌড়ি করছে, ট্রাকটা নেড়ে দিচ্ছে, খেলছে। ঠিক তখনই দূর থেকে একটা মহিলার ভয়ঙ্কর গলায় ডাক শোনা গেল, একই ধরনের অচেনা কণ্ঠস্বর। যেমন ওই দুইজনের ভয়ঙ্কর ফিসফিসানি ছিল, ঠিক তেমনই সেই মহিলারও কণ্ঠ। কিন্তু সে জোরে ডেকে উঠল আর তাদের কোনো অচেনা ভাষায় কিছু বলল। আমি যেটা বুঝলাম, ও যেন বলছিল, তোমরা এখানে কি করছো? বাচ্চাদের কেন এখানে এনেছো? চলো ফিরে চলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? তার শব্দ, হে আল্লাহ, সেই কণ্ঠস্বর আমি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু সে আমার জন্য যেন রহমতি হয়ে এলো। মহিলার ডাক শোনা মাত্র সবাই তার দিকে যাত্রা শুরু করলো। ট্রাকের চারপাশে থাকা সেই সব সত্তারা একে একে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর পুরো জায়গাটা আবার আগের মতো নির্জন হয়ে গেল। আমি বাম দিকের পর্দা একটু সরিয়ে দেখার চেষ্টা করলাম আমার সঙ্গী ফিরছে কিনা, কোথায় আছে, কিন্তু তাকে দেখতে পেলাম না। বাইরে গাঢ় অন্ধকার, চারপাশে ভয়ঙ্কর নীরবতা। আমি আর সাহস করতে পারলাম না। ভেবেছি আসলে ফিরে আসবেই, যেভাবেই হোক। আমি শুধু ভেতরে বসে রইলাম, কোরআনের কালাম পড়তে লাগলাম, অপেক্ষা করতে লাগলাম। অন্য কোনো উপায় ছিল না। অনেকক্ষণ পর আমার ট্রাকের দরজায় টোকা পড়ল। আমি সাহস করে পর্দা সরিয়ে তাকালাম, দেখি আমার সঙ্গী দাঁড়িয়ে আছে। আমি তৎক্ষণাৎ দরজা খুলে দিলাম। সে ভেতরে ঢুকলো, মুখে ভয়, উদ্বেগ, চিন্তা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কিছু দেখেছো? সে একদম ধীরে বলল, আমি খুব অদ্ভুত কিছু দেখেছি। সে বলল, ওখানে আগুন জ্বলছিল, একটা ছোট্ট ঝুপড়ির মতো ঘর ছিল, ভেতরে সব কিছু সাজানো, ঠিক যেন কেউ থাকে সেখানে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আমি অনেকক্ষণ খুঁজলাম, কাউকে পেলাম না। চিৎকার করলাম, ডাকলাম, কোনো সাড়া নেই। মনে হলো ওই জায়গায় মানুষ থাকে না। তার কথা রীতিমতো কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। সে বলল, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তারপর ভয় লাগতে শুরু করলো। আমি ভাবলাম এখানে আর কিছু ঝামেলা হলে ভালো হবে না। বেশি ক্ষতি না করে আমরা কোম্পানিকে সব জানাবো এবং ট্রাক এখান থেকে উল্টো ঘুরিয়ে দেব। আমি বললাম, ঠিক আছে। সেই মুহূর্তে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করার মতো অবস্থায় ছিল না। হাত পা কাঁপছে। সে বলল, তুমি খুবই চিন্তিত, ভয় কাঁপছ, সব ঠিক আছে তো? আমি বললাম, আমি পরে সবটা বলবো। সে বলল, ঠিক আছে, কিন্তু আমি ট্রাকটা তার হাতে দিতে পারিনি, কারণ আমি যেখানে বসেছিলাম ওই সিটটা কিছু কারণে কাজ করছিল না। ট্রাকটি ঘুরিয়ে সেই রাস্তা ধরে ফিরে যেতে শুরু করলাম। অদ্ভুত লাগছিল। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল যেন ডান দিকের উইন্ডো থেকে কাউকে দেখা যাচ্ছে বা বাম দিক থেকে কোনো অদৃশ্য উপস্থিতি
অনুভূত হচ্ছে। রাস্তা একেবারেই ভয়ঙ্কর এবং শুনশান। 3 থেকে 4 ঘন্টা ধরে আমরা একই পথে উল্টো চলমান। সত্যি চারপাশে একেবারে নিস্তব্ধতা। দূরে কোনো মানুষ নেই, নেই কোনো শব্দ। শেষ পর্যন্ত আমরা সেই শহরে পৌঁছালাম যেখানে আমাদের টার্ন নিতে হবে। আমি সেখানে থামলাম, নিজের এবং ট্রাকের সব কিছু ঠিক করলাম। এরপর আমরা চা খাইলাম, খাওয়া দাওয়া করলাম। আমি পুরো ঘটনা আমার সঙ্গীকে বললাম। স্থানীয় হোটেলের মালিকও আমাদের ঘটনা শুনে অবাক হয়ে বলল, অবশ্যই এই জায়গাটাকে আমরা জিন্নাতের ভ্যালি বলি। এখানে অনেকেই এমন অভিজ্ঞতা পেয়েছে। সাধারণ যানবাহন এ রাস্তায় যায় না। ও ইন্ডাস্ট্রিয়াল ট্রাক বা কাজের উদ্দেশ্যে যাওয়া যানবাহনই আসে। সাধারণ মানুষ এ রাস্তায় আসে না। এখানকার পরিবেশ খুবই হন্টেড এবং বিপজ্জনক। ভালো হয়েছে যে তোমরা সেই পথে না গিয়ে ফিরে এসেছো। পাঞ্জাবের কোনো সরাসরি রাস্তা এখান থেকে নেই। যে ভুল পথে তুমি গিয়েছিলে সেটি মূলত কোনো পথ নয়। আমরা চমকে গেলাম। তারপর খেয়ে ফ্রেশ হয়ে আমরা সঠিক রাস্তা ধরে এগিয়ে চললাম। এটি আমার জীবনের এমন এক অভিজ্ঞতা যা আজও আমার স্মৃতিতে অম্লান। এছাড়াও আমার সাথে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যা আমি পরে অন্য কোনো ঘটনায় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ঘটনাটি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন এবং সব নোটিফিকেশন অন করুন। যখন আমি নতুন ঘটনা আপলোড করব সঙ্গে সঙ্গেই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।